আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে পীড়ন এবং বিকৃতি নিয়ে বেশ বিস্তারিত লেকচার দেখেছিলাম। আজকে হচ্ছে আমরা পীড়ন এবং বিকৃতির যে লেখচিত্র হচ্ছে সেই লেখচিত্রটি দেখব এবং তার সাথে পরবর্তীতে হুকস ল এবং সেখান থেকে বিভিন্ন রকমের মডুলাস যেগুলো আসবে সেই মডুলাসগুলো নিয়ে দেখব। প্রথমে আমাদের যে টপিক সেটা হচ্ছে পীড়ন এবং বিকৃতির গ্রাফ। তো পীড়ন এবং বিকৃতির যে গ্রাফটা আছে, এই গ্রাফটা আমাদের বইতে যেটা আছে সেটা হচ্ছে মাইল্ড স্টিলের গ্রাফ। তো আমরা যদি মাইল্ড স্টিল বাদে অন্য কোনো ধাতু বা অন্য কোনো পদার্থ ব্যবহার করি, তো সেটার ক্ষেত্রে আসলে গ্রাফটা এটার মতো আসবে না। ঠিক আছে, এই গ্রাফের যতগুলো পয়েন্ট আছে বা যে বৈশিষ্ট্য আছে, সবগুলো বৈশিষ্ট্য সব ধরনের পদার্থ শো করবে না। আচ্ছা, তো আমরা যদি স্টিলের গ্রাফ আঁকি, সেই গ্রাফটা হবে এরকম। আচ্ছা, আমরা এসএসসিতে হুকস ল নামে একটা ল পড়েছিলাম, হুকের সূত্র। ঠিক আছে, এই সূত্র আমাদের কী বলতো? এই সূত্র বলতো যে স্থিতিস্থাপক সীমার মধ্যে আমার পীড়ন আর বিকৃতি হচ্ছে সমানুপাতিক। পীড়ন আর বিকৃতি সমানুপাতিক। তো আমরা যখন কোনো একটা জিনিসে প্রথমে পীড়ন দিব, পীড়ন দিলে সেটা স্থিতিস্থাপক সীমা পর্যন্ত আমাদের সরল রৈখিক একটা আমরা একটা সরল রেখার একটা চিত্র দেখতে পাবো। ঠিক আছে, তো এটা আসলে কী মিন করতেছে? যেহেতু একটা একটার সাথে সমানুপাতিক, সেহেতু এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, একটা কনস্ট্যান্ট দিয়ে যদি আমি গুণ করে দিই। ঠিক আছে, পীড়ন ইকুয়ালস টু হচ্ছে একটা কনস্ট্যান্ট ইনটু হচ্ছে বিকৃতি, এটা লিখতে পারি। তো এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের সমীকরণ। যদি আমি এটাকে ওয়াই ধরি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এটার সাথে কম্পেয়ার করতে পারি। তার মানে আমার স্থিতিস্থাপক সীমার মধ্যে যেহেতু আমার এই জিনিসটা মেনে চলতেছে, জিনিসটা মেনে চলার জন্য আমার প্রথমে গ্রাফের প্রথম অংশটুকু সরলরেখা আসবে। প্রথমে আমি ধরলাম আমার এল হচ্ছে আমার স্থিতিস্থাপক সীমা। তো এই পর্যন্ত আমার গ্রাফটা একদম স্ট্রেট লাইন যাবে। এরপরে এলের পরে যখন আমি আরও বেশি পীড়ন দেব, তখন সেটার বিকৃতিটা কিছুটা এভাবে বেঁকে যাবে। ঠিক আছে, তো পরের অংশটুকু একদম পুরোপুরি প্রপোর্শনাল থাকবে না, কিন্তু তখনও পীড়নের জন্য বিকৃতি বাড়তে থাকবে। ঠিক আছে, তো একদম যেই পয়েন্ট পর্যন্ত সর্বোচ্চ বাড়তেছে, সেই পয়েন্টটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রপোর্শনাল ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা। আচ্ছা, আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমাটা এর পর্যন্ত হচ্ছে আমার জিনিসটা স্থিতিস্থাপক সীমার মধ্যে ছিল। ঠিক আছে, এই জিনিসটা বইয়ে নাই, বাট এখানে ব্যাপারটা আমি ক্লিয়ার করতেছি। একটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট আর একটা হচ্ছে ইলাস্টিক লিমিট। তো এখানে যে এল পয়েন্টটা ছিল এই পর্যন্ত সরল রেখায় গিয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে প্রপোর্শনাল লিমিট, বা এটাকে হচ্ছে সমানুপাতিক সীমা বলা যেতে পারে। এটা বইতে দেওয়া নেই। এরপরে কিছু দূর পর্যন্ত সরলরেখার কাছাকাছি, বাট পুরোপুরি সরলরেখা না। হ্যাঁ, এরকম একটা বিহেভিয়ার যতক্ষণ পর্যন্ত থাকবে, সেটাকে আমরা বলতে পারি প্রপোর্শনাল লিমিট, ইলাস্টিক লিমিট। ঠিক আছে, এটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা, এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করলাম। তো এই এস পয়েন্ট আসলে বইতে নাই, বইয়ে হচ্ছে এলটাকেই এস বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি এটা যদি আরও পরবর্তীতে তোমরা স্টাডি করো, তখন দেখবে যে এই এল আর এস দুটা পয়েন্ট সেম না। একটা হচ্ছে সমানুপাতিক সমানুপাতিক সীমা, আর একটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি আচ্ছা। তো এরপরে যদি আমি আরও পীড়ন বাড়াই, পীড়ন বাড়লে দেখতে পারবো, মানে খুব বেশি পীড়ন দিলে তখন হয়তো ছিঁড়ে যেতে নেবে। তো এরপরে একটা টাইমে যে আমার
পীড়ন না বাড়ায় রেখে দিলে দেখা যাবে যে বিকৃতি অটোমেটিক বাড়তেছে। মানে একটা পর্যায়ে আসবে যখন আমি পীড়ন না বাড়ায় রেখে দিই, ঠিক আছে? তো দেখো এসের পরে আমাদের গ্রাফটা কোন দিকে যাচ্ছে, এসের পর গ্রাফটা একটু বেড়ে আবার নিচে নেমে যাচ্ছে। এটা দিয়ে কী বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে যে আমি পীড়ন একটু বাড়ালাম, ঠিক আছে, বাড়ায় আমি এখানে এম পয়েন্ট পর্যন্ত দিলাম, ঠিক আছে? তো এই পয়েন্ট পর্যন্ত নেওয়ার পরে আমি যদি আরও বাড়াই তো তখন আমার ছেড়ে যাচ্ছে। তো এই জন্য আমি পীড়নটা কমাচ্ছি। তো পীড়নটা কিছু কমায় নেওয়ার পরে একটা পয়েন্টে গেলে দেখা যাবে আমার পীড়ন না বাড়ানোর জন্য বিকৃতি বাড়তে থাকবে। মানে পীড়ন বাড়ায় না কিন্তু বিকৃতি অটোমেটিক বাড়তে থাকবে, ঠিক আছে? তো এখন দেখো এই যে এই দুটা পয়েন্ট এম আর এটাকে যদি আমি এন দিই, ঠিক আছে, এটাকে না দিয়ে আমি এখানে দিতে পারি, এটাকে এন দিতে পারি। তো এই এম আর এন এই দুটাকে হচ্ছে আমরা ইল্ড পয়েন্ট বা নতিবিন্দু বলি, ঠিক আছে? তো এমটাকে হচ্ছে আপার ইল্ড পয়েন্ট বা বাংলায় বললে এটাকে উচ্চ নতিবিন্দু এরকম আসবে আর কি, আর এনটা হচ্ছে নিম্ন নতিবিন্দু। তো এই উচ্চ আর নিম্ন এই দুটা কনসেপ্ট বইতে নেই, বাট এই দুটো জিনিস পরবর্তীতে তোমরা যদি পড়ো জানতে পারবে। আচ্ছা, তো এখন এভাবে যখন বাড়তে থাকবে তারপরে একটা পর্যায়ে এসে আমি যদি আবার পীড়ন বাড়তে থাকি তখন আমি এটার পীড়ন আর বিকৃতির আচরণটা এভাবে এরকম দেখতে পারবো, ঠিক আছে? তো এই যে এটার পরে যে দেখো গ্রাফটা কিন্তু আবার উপর দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে? তার মানে নিম্ন নতিবিন্দুতে আসার পরে যখন আমার পীড়ন না বাড়ানোর ফলে বিকৃতি বাড়তে থাকবে, তারপরে যদি আমি আমার পীড়ন বাড়াতে শুরু করি তখন দেখা যাবে আবারও বাড়তেছে, ঠিক আছে? তো একটা পর্যায়ে যে এটা ম্যাক্সিমাম পর্যন্ত বাড়বে, সেই ম্যাক্সিমাম যে পয়েন্টটা সেই পয়েন্টের উপরে যদি আমি দিই তাহলে কিন্তু সেটা ছিঁড়ে যাবে। বাট আমি যদি তখন থেকে আরও কমাতে থাকি তখন মানে জিনিসটা তার বা যে জিনিসের উপর আমি এটা আসলে টেস্ট করতেছি বা পীড়ন দিচ্ছি সেই জিনিসটা একদম চিকন হয়ে একটা পর্যায়ে ছিঁড়ে যাবে। তো যে পয়েন্টে ছিঁড়ে যাচ্ছে ওটাকে আমরা রাপচার পয়েন্ট বা ব্রেকিং পয়েন্ট বলতেছি। আর এখানে যে পয়েন্টটা, হ্যাঁ, এটাকে আমরা ম্যাক্সিমাম স্ট্রেস বা সর্বোচ্চ পীড়ন করতে পারি, ঠিক আছে? সর্বোচ্চ পীড়ন। আচ্ছা, তো এই সর্বোচ্চ পীড়নের যে মানটা, এই মানটা অবশ্যই আমার মানে বস্তু থেকে বস্তু ভ্যারি করবে। আবার এই এলের যে ভ্যালুটা, এল পয়েন্টের যে মানটা, ঠিক আছে, এল পয়েন্টে পীড়ন এবং বিকৃতির মান, এটাও হচ্ছে আমার পদার্থ টু পদার্থ ভ্যারি করবে, ঠিক আছে? তো এটাই ছিল হচ্ছে আমাদের পীড়ন এবং বিকৃতির গ্রাফ। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি যে কোনো একটা বস্তুর মধ্যে যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে আমি সেটার মধ্যে পীড়ন দেই, তারপর পীড়ন সরাই ফেলি, তখন সেটা কী ধরনের আচরণ করবে? তো জিনিসটা এরকম, দেখো ধরলাম এইদিকে সময়, ঠিক আছে, আমি সময়ের সাথে সাথে পীড়ন এবং বিকৃতির আচরণটা দেখতে পাচ্ছি। এদিকে যদি আমি স্ট্রেস, আচ্ছা, এদিকে যদি আমি পীড়ন দিই, হ্যাঁ, তো মনে করো একটা বস্তুর মধ্যে আমি স্থিতিস্থাপক সীমার ভেতরে পীড়ন দিচ্ছি, ঠিক আছে, হঠাৎ করে পীড়ন দিলাম একটা লেভেল পর্যন্ত, পরে পীড়নটা রেখে দিলাম, ঠিক আছে? এই যে দেখো এখানে আমার পীড়ন ধরলাম হচ্ছে P1 পীড়নটা আমি কি করছি, সাপোজ ধরো এটা হচ্ছে T1 টাইমে হঠাৎ করে আমি P1 পর্যন্ত লোড দিয়ে রেখে দিছি। আবার যখন টাইমটা T2তে গেছে, T2তে যাওয়ার পরে আমি আবার হঠাৎ করে পিটাকে 2P করে ফেলছি, বুঝছো, ডাবল করে ফেলছি, করে রেখে দিছি। তো রেখে দিয়ে জিনিসটার মধ্যে লোড কিন্তু আসছে, ঠিক আছে? আবার T3 টাইমে এসে 2Pটাকে P বানাই ফেলছি, ঠিক আছে, সরি এটা P1 না দিয়ে P দিচ্ছি। তো 2Pটাকে P বানাই ফেলে আবার সেটা T3 থেকে T4 টাইম পর্যন্ত রেখে আবার আমি লোডটা একদম সরাই 0 করে ফেলছি। এটা জিনিসটা এভাবে চিন্তা করতে পারো যে এখানে একটা তার আছে, তারকে আমি প্রথমে পি লোড দিলাম, পি লোড দেওয়ার জন্য এটা মনে করো কিছুটা বেড়ে গেছে, ঠিক আছে, এটা বেড়ে এখানে আসছে পি। তো পি দেওয়ার পরে আমি হঠাৎ করে আবার বাড়ায় আরেকটা পি বা 2P অ্যাড করে দিছি। 2P অ্যাড করলে সেটা তখন আরও বেড়ে যাবে, ঠিক আছে, এরকম হয়ে যাবে 2P। পরে আমি থার্ড ফেজে আবার 2P থেকে সরাই পিতে নিয়ে গেছি, ঠিক আছে, পিতে নিয়ে গেলে তখন
আবার এটা প্রথমটার মতো হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমটার মতো হয়ে গেল, এরপরে আমরা আবার এখান থেকে সম্পূর্ণ লোডটা সরিয়ে নিচ্ছি। তো এটা আবার পুরোপুরি আগের অবস্থায় ব্যাক করবে, ঠিক আছে। এখানে জিরো লোড, এখানে জিরো লোড, তো পুরোপুরি আগের অবস্থায় ব্যাক করতেছি, ঠিক আছে। আচ্ছা, তো এই চারটা জিনিসকে আমি গ্রাফ দ্বারা এক্সপ্রেস করলাম, চারটা যে পিরন আছে, চারটা পিরনকে গ্রাফ দ্বারা এক্সপ্রেস করলাম। তো এখন আমরা দেখব যে এই চার ধরনের পিরনের জন্য বিকৃতি কীরকম হবে, ঠিক আছে। এদিকে হচ্ছে বিকৃতি, এই টপিকটা তোমাদের বইতে নেই, বাট এটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য টপিকটা আমি আলোচনা করছি। তো প্রথমে যখন আমরা পীড়ন দিচ্ছি, ঠিক আছে, T1 টাইমে যখন পীড়ন দিচ্ছি, এটার বিকৃতিটাও কিন্তু সেম কিছু দূর বিকৃতি বেড়ে যাবে, ঠিক আছে। তো বিকৃতিটাকে আমরা কীভাবে প্রকাশ করি, এখানে ডেল দিয়ে অনেক সময় প্রকাশ করে, বাট আমরা এখানে স্মল এল দিয়ে প্রকাশ করলাম, স্মল এল ওয়ান বাই স্মল এল, ঠিক আছে। এরপরে যখন T2 টাইমে যাবে, T1 টাইমে এরকম, ঠিক আছে। T2 টাইমে যখন যাবে, T1 আর T2 টাইমে যখন যাবে, তখন কিন্তু আবার ডাবল হয়ে যাবে, ঠিক আছে। আবার T3 টাইমে কমে যাবে, আবার T4 টাইমে কমে যাবে। মানে পীড়নের যে গ্রাফ, সেই গ্রাফের মতোই আমার বিকৃতির গ্রাফটা হবে, যদি আমি বিকৃতির গ্রাফটাকে সময়ের সাপেক্ষে আঁকি, ঠিক আছে। তো এই পুরো জিনিসটা দেখা যাবে যদি আমি আমার স্থিতিস্থাপক সীমা এর ভিতরে কাজটা করি, অর্থাৎ আমার সর্বোচ্চ লোড যেটা 2P, এটা যদি স্থিতিস্থাপক সীমার ভিতরে হয়, তখন আমি গ্রাফটা এরকম দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপর পীড়ন এবং বিকৃতির গ্রাফ আমরা যেরকম দেখলাম, যদি আমরা অন্য আর কোনো পদার্থ নেই, ঠিক আছে, যদি সাপোজ হচ্ছে আমরা কাঁচ নেই, কাঁচেরটা একদম দেখা যাবে স্ট্রেট হয়ে এখানে ভেঙে গেছে কাঁচ, ঠিক আছে। আবার আমরা যদি মাইল্ড স্টিলের বদলে হচ্ছে রড আয়রন যেটা আছে ওইটা নেই, কিংবা আয়রনের মধ্যে একদম পিওর আয়রন যেটা সেটা নেই, তো তখন দেখা যাবে যে আমাদের লেখচিত্রটা ভ্যারি করবে, হয়তো কোনো ক্ষেত্রে এরকম হবে, আবার হয়তো কোনো ক্ষেত্রে এরকম হবে, ঠিক আছে। তো এই গ্রাফগুলো আসলে আমাদের লোহার জন্য ভ্যারি করবে, মানে সরি, যে কম্পাউন্ডটা বা যে সংকরটা ব্যবহার করছে সেই সংকরের কম্পোনেন্টের জন্য ভ্যারি করবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের পরের টপিকে চলে যাই। পরের টপিক হচ্ছে হুকস ল বা হুকের সূত্র। হুকের সূত্র আমরা এসএসসিতে পড়ে আসছি, তোমরা হুকের সূত্র পড়ে আসছো। হুকের সূত্র এটা জানোই, তাও আবার বলতেছি যে হুকের সূত্র হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি হচ্ছে একটা আরেকটার সমানুপাতিক, ঠিক আছে। আচ্ছা, তো তার মানে আমরা কী পাচ্ছি, পীড়ন পোর্শনটি হচ্ছে বিকৃতি। এখন আমরা এর আগে যেটা করেছিলাম, আমি যদি প্রপোর্শনটাকে উঠাই দিই তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, ঠিক আছে, কে ইন্টু বিকৃতি। তার মানে কে যদি আমি বের করতে চাই, পীড়ন বাই বিকৃতি। আচ্ছা, তো এই যে কেটা, এটা হচ্ছে আমার স্থিতিস্থাপক গুণাঙ্ক, ঠিক আছে। এই স্থিতিস্থাপক গুণাঙ্কটা অনেক ধরনের হয়। যদি আমি দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি ব্যবহার করি তখন একটা হবে, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি ব্যবহার করি একটা হবে, ঠিক আছে। আর তোমার কাঠিন্য যেটা বা দৃঢ়তার স্থিতিস্থাপক সেটা যদি ব্যবহার করে আরেকটা হবে। তো এখন তিনটা আমরা দেখি তিনটার জন্য কী কী হয়। প্রথমে হচ্ছে ইয়ং মডুলাস, ইয়ং স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক লিখি। ইয়ং গুণাঙ্ককে আমরা দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক বলতে পারি। তো এটা আসলে যদি আমি এই কে এর জায়গায়, মানে কে এর ভ্যালু বের করতে যাই, যদি আমি পীড়ন এবং বিকৃতির জায়গায় দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি বসাই, তখন সেটাকে আমি বলি ইয়ং গুণাঙ্ক, ঠিক আছে। তো এটাকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে দৈর্ঘ্য পীড়ন ডিভাইড বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে। তো দৈর্ঘ্য পীড়নকে আমরা কীভাবে লিখতাম, এফ বাই এ এটা দিয়ে, ঠিক আছে। আর দৈর্ঘ্য বিকৃতি লিখতাম এল বাই এল। তো তারের ব্যাসার্ধ যদি আর হয়, তার মানে আমরা এটাকে লিখতে পারি এফ বাই পাই আর স্কোয়ার, আর এল বাই এলকে লিখতে পারি এল, আর উপরে লার্জ এলটা উপরে চলে যাবে, ঠিক আছে। তার মানে আমরা ইয়ং গুণাঙ্ককে সংক্ষেপে এভাবে লিখতে পারি। আচ্ছা, তো এই জিনিসটা আসলে কী মিন করে, এটা মিন করে যে দেখো লোহার ইয়ং গুণাঙ্ক বই দেওয়া আছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তো
এই জিনিসটা বোঝায় যে 1 বর্গমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একটা লোহার মধ্যে, ঠিক আছে? তো সেটার সেটার জন্য একক মানে সেটার দৈর্ঘ্য যদি একক দৈর্ঘ্য হয় বা 1 মিটার হয়, তার জন্য আমার 2 × 10⁻11 নিউটন বল লাগবে। সেটার বিকৃতি মানে সেটার বিকৃতি যদি আমি 1 মিটার করতে চাই, ঠিক আছে? মানে সেটার দৈর্ঘ্য যেটাই হোক, সেটার বিকৃতি যদি আমি 1 মিটার করতে চাই, সেটার জন্য আমার 2 × 10⁻11 নিউটন বল লাগবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ইয়ং গুণকের মিনিং, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক, ঠিক আছে? দৃঢ়তার গুণাঙ্ক লিখলাম। দৃঢ়তার গুণাঙ্ক এটাকে আমরা হচ্ছে বা শেয়ার মডুলাস বলে এটাকে এখানে লেখা হয়েছে যেটাকে এন দিয়ে দেখানো হয়, বাট এটা পরবর্তীতে দেখবা যে অনেক সময় টাও দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? বাট তোমরা এখন যেটাকে টক দিয়ে প্রকাশ করো সেটাকে শেয়ার মডুলাস হিসেবে প্রকাশ করা হয়। তো এটা আসলে কী হবে, এটা হবে হচ্ছে শেয়ার স্ট্রেস বা ক্রিন্তন পীড়ন, ঠিক আছে? ক্রিন্তন পীড়ন ডিভাইড বাই হচ্ছে ক্রিন্তন বিকৃতি। তো এটাকে যদি আমি প্রকাশ করি সহজভাবে, তার মানে কী আসবে, আমরা জানি ক্রিন্তন পীড়ন আমরা গত পর্বে পড়েছিলাম, সেটাকে হচ্ছে আমরা কী দিয়ে প্রকাশ করি, প্রেশার দিয়ে প্রকাশ করতে পারবো, পি দিয়ে, ঠিক আছে? আর এটার বিকৃতিটা হবে V/V, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা সরি, এটা তো V/V না, এটা ভুল করে ফেললাম এখানে। ক্রিন্তন পীড়নটা এটাকে যদি আমি প্রকাশ করি, ক্রিন্তন পীড়ন ছিল F/A, ঠিক আছে? মানে F/A এটাকে পীড়ন বা প্রেশার যেটা, বা প্রেশারের বাংলা কি ভুলে গেছি, সরি, আমি নিজে বাংলা ভাষণ করে নিয়ে যাবো, বাংলা টানগুলো নিয়ে আমার ঝামেলা। যাই হোক, দেখো, তো ক্রিন্তন পীড়ন যেটা ছিল সেই পীড়ন আর ডিভাইড বাই বিকৃতি কী ছিল, ট্যান থেটা বা থেটা, যেটাই বলি, থেটা যদি খুব ছোটো হয় তখন সেটাকে ট্যান থেটা বা থেটা সেম হয়ে যায়, ঠিক আছে? তো F/A এটা ডিভাইড বাই হবে আমার D/D, ওটাকে D/D দিয়ে এক্সপ্রেস করছিলাম, মনে আছে? এইদিকে ছিল হচ্ছে ডি, এইদিকে ছিল হচ্ছে টি, ঠিক আছে? D/D। আচ্ছা, এরপর আমরা যদি বলি আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক, এটা হবে আয়তনের ক্ষেত্রে আমরা যখন কোনো আয়তনকে সংকুচিত করি তখন আমরা মানে নর্মালি হচ্ছে আমরা প্রেশার টার্মটা ইউজ করি, ঠিক আছে? স্ট্রেস না ইউজ করে প্রেশার বা পীড়নের বদলে হচ্ছে আমরা প্রেশার ব্যবহার করি, ঠিক আছে? তো তখন আয়তন গুণাঙ্ক কে ইকুয়াল হবে হচ্ছে P/V, স্মল v/ লার্জ v, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো ছিল হচ্ছে আমাদের বিভিন্ন রকমের গুণাঙ্ক, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আরেকটা টপিক আছে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সংনম্যতা। তো এই জিনিসটা আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু না, এই জিনিসটা আমাদের আয়তন গুণাঙ্ক যেটা ছিল সেটার ইনভার্স বা বিপরীত যেটা, সেটাই হচ্ছে সংনম্যতা, ঠিক আছে? তার মানে আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, আয়তন গুণাঙ্ক এটাকে বিটা দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? কে বা বিটা। তো সংনম্যতা ইকুয়াল হবে হচ্ছে 1/β, ঠিক আছে? এটার মধ্যে আর জটিল কিছু নেই। আচ্ছা, এরপর আমাদের টপিক হচ্ছে পয়সনের অনুপাত। তো পয়সন যেটা বলছে যে আমরা একটা জিনিসকে স্বাভাবিকভাবে চিন্তা করি, আমাদের কোনো একটা জিনিসের মধ্যে পীড়ন দিলে সেটার মধ্যে বিকৃতি হচ্ছে বা দৈর্ঘ্য বাড়তেছে। তো দৈর্ঘ্য যেহেতু বাড়তেছে, দৈর্ঘ্য বাড়লে আসলে মানে জিনিসটার ওভারঅল যে আমার ক্ষেত্র আয়তন আছে, সেই আয়তন বাড়তেছে বলে মনে হচ্ছে না। কারণ তুমি চিন্তা করো,
যেটা যদি দৈর্ঘ্য বেড়ে যায়, এটার যদি ক্ষেত্রফল একই থাকে, তাহলে কিন্তু আসলে আয়তন বেড়ে যাচ্ছে। বাট আয়তন আসলে আয়তনের এতটা পরিবর্তন হয় না, ঠিক আছে? তো এই পরিবর্তনটা যদি না হয়, তাহলে কোন জিনিসের পরিবর্তন হবে চিন্তা করো। আয়তনের যদি পরিবর্তন না হয় কিন্তু দৈর্ঘ্য বাড়ে, তার মানে ক্ষেত্রফল আমার কমবে, যার কারণে আয়তনের পরিবর্তন খুব বেশি হবে না, ঠিক আছে? তো তার মানে আমার অ্যাকচুয়ালি আসলে যেটা হয় সেটা হচ্ছে তারটা দৈর্ঘ্যে বাড়ে কিন্তু ক্ষেত্রফলের দিক থেকে কমে, ঠিক আছে? তো এই দৈর্ঘ্যে বাড়া আর ক্ষেত্রফলের কমা আর দৈর্ঘ্য বাড়ার যে রেশিও, এটাকে আমরা প্রসারের অনুপাত বলি। এই অনুপাতটাকে এটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। তো আমরা পার্শ্ব বিকৃতিকে কীভাবে প্রকাশ করি? এটাকে হচ্ছে ডেল আর বাই আর দিয়ে প্রকাশ করতে পারি। ডেল আর হচ্ছে আর এর পরিবর্তন, আর আর হচ্ছে আর, ঠিক আছে? আর এটাকে হচ্ছে আমরা ডেল এল বাই এল দিয়ে প্রকাশ করতে পারি দৈর্ঘ্য বিকৃতিকে। তো এটাকে আমরা ছোটো এল দিয়ে প্রকাশ করতাম, ডেল এল আর ছোটো এল একই কথা, ঠিক আছে? তো এখন এক্ষেত্রে আমরা একটা মাইনাস ব্যবহার করি, ঠিক আছে? মাইনাস ডেল আর বাই আর ডেল এল বাই এল। এটার কারণটা হচ্ছে এই মাইনাসটা মিন করে হচ্ছে মানে একদিকে বাড়তেছে, মানে কোনো একদিকে বাড়তেছে, এটাকে যদি আমরা পজিটিভ ধরি, সাপোজ আমরা যদি ধরি যে মানে লেংথটা এখান থেকে দৈর্ঘ্যটা বেড়ে এতটুকু হচ্ছে, এদিকে বাড়াটাকে যদি আমি পজিটিভ ধরি, তাহলে অবশ্যই ক্ষেত্রফল কমাটাকে আমার নেগেটিভ ধরতে হবে, ঠিক আছে? অথবা আমি ক্ষেত্রফল কমাটাকে যদি পজিটিভ ধরি, তাহলে দৈর্ঘ্য বাড়াটাকে নেগেটিভ ধরতে হবে। তো এই দুটোর মধ্যে একটাকে নেগেটিভ ধরলে আলটিমেটলি সামনে একটা নেগেটিভ সাইন চলে আসবে, এই জন্য আমরা এটার সামনে একটা নেগেটিভ সাইন ব্যবহার করি। আচ্ছা, একটা জিনিস গুরুত্বপূর্ণ যে সিগমা এর মান সবসময় -1 থেকে হাফের মধ্যে হয় সবসময়। তো এই জিনিসটা আসলে কী মিন করে? এই জিনিসটা মিন করে যে মানে এর বেশি আসলে রেশিওটা কোনো কিছুর মধ্যে হয় না, ঠিক আছে? আচ্ছা, এখন চিন্তা করো, সিগমার মান কিন্তু সবসময় মাইনাস হচ্ছে আমার, মানে তুমি নর্মালি চিন্তা করো, একটা জিনিস যদি বাড়ে, দৈর্ঘ্য বাড়ার ক্ষেত্রফল কমে, তো যেটাকে পজিটিভ ধরি আমার মান কিন্তু মাইনাস আসার কথা। বাট কোনো ক্ষেত্রে কিন্তু পজিটিভও হয়, কারণ এই যে এখানে আমরা হাফ ইউজ করতেছি, এটা কিন্তু পজিটিভ ভ্যালু। তো এটা কী মিন করে? আমাদের দৈর্ঘ্য বাড়তেছে, ক্ষেত্রফলও বাড়তেছে, ঠিক আছে? তো এটা কোন ক্ষেত্রে হয় দেখো, এটা হচ্ছে কিছু স্পেশাল কোনো মানে অ্যাটমিক স্ট্রাকচারের ক্ষেত্রে হয়তো এরকম মানে এই ধরনের জিনিসটা পাওয়া যায়। তো আমরা এটাকে হচ্ছে এভাবে চিন্তা করতে পারি যে এখানে দুটো অণু আছে, আচ্ছা, তো এই অণুটার সাথে এটা এভাবে কানেক্টেড, ঠিক আছে? এটার সাথে এটা এভাবে কানেক্টেড, ধরো 4টা অণু এভাবে কানেক্টেড। তো আমি যদি এটার এই দুই দিকে ফোর্স দিয়ে টানি, টানলে কী হবে আসলে দেখো। আচ্ছা, এখানে আরেকটা অণু দিই মাঝখানে। আচ্ছা, এটাকে এভাবে না দিয়ে আরেকটু সিম্পলিফাই করে দেখাই। আচ্ছা, আমরা যদি এরকম একটা কোনো জিনিসের কথা চিন্তা করি, ঠিক আছে? যেখানে এই অণুগুলোর বন্ধনটা হচ্ছে অনেকটা এই সাইডে যে আমি লাইনটা দেখাচ্ছি এই লাইনের মতো, ঠিক আছে? তো এখন যদি আমি দুই দিকে ফোর্স দিয়ে টানি বা আমরা যদি কোনো পীড়ন দিলে কী হচ্ছে দেখো, এই দিককার যে অণুগুলা সে এদিকে যেতে চাইবে, ঠিক আছে? তো এদিকে যেতে চাইলে তো ওদের যে বন্ধনগুলো আছে সেই বন্ধনগুলো কিন্তু আনুভূমিক না, যার কারণে এই বন্ধনগুলোতে একটা টান পড়বে না বাইরের দিকে, ঠিক আছে? তো সে যদি এই দিকে যেতে নেয়, এই পাশের অণুগুলোও কিন্তু দেখো এই দিকে যেতে চাবে। এই টানটা কি চিন্তা করতে পারতেছো? দেখো, তার টানটা হচ্ছে এই বরাবর কাজ করতেছে, মানে আমি যে বলটা দিচ্ছি সেই বলের একটা উপাংশ এই বরাবর কাজ করবে। তো এই বরাবর কাজ করলে তার একটা উপাংশ হচ্ছে এই বরাবর কাজ করবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে আশা করি। আবারও বলতেছি, দেখো এদিকে হচ্ছে আমার আসল ফোর্স, এই ফোর্সটা মানে এই ফোর্স দেওয়ার জন্য তার ভিতরে একটা ইন্টারনাল বল ডেভেলপ করবে, যেটা হচ্ছে উল্টা দিকে, ঠিক আছে? তো এই বলটা যখন আরেকটা অণুর জন্য আমি চিন্তা করি, এই অণুতে হচ্ছে বলটা এভাবে কাজ করবে এইদিকে,
ঠিক আছে? বলটাকে যদি আমি মানে ইয়া করি আর কি, বাড়ায় দিই, তো এই বলটার একটা উপাংশ কাজ করবে না এদিকে, এই বলটার একটা উপাংশ যদি এদিকে কাজ করে, তো আলটিমেটলি এখানে যে এই বেগুনি কালারের যে কোণটা আছে সে এদিকে যেতে চাবে, তো এই পাশেরটা ওইদিকে যেতে চাবে, তো আলটিমেটলি সবগুলো উনি বাইরের দিকে যেতে চান। ঠিক আছে? তো আলটিমেটলি তখন আমার দৈর্ঘ্যও বাড়বে, ক্ষেত্রফল বাড়বে। ঠিক আছে? এরকম এগুলো হচ্ছে কিছু স্পেশাল কেস। বিভিন্ন স্পেশাল ল্যাটিস স্ট্রাকচারের জন্য হয়তো এই ধরনের আমরা জিনিস মানে এই ধরনের বৈশিষ্ট্যটা দেখা যায়, তখন তোমার সিগমার ভ্যালু তখন পজিটিভ হয়। আচ্ছা, এরপর টপিক হচ্ছে বিকৃতির দরুন কৃত কাজ বা সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। ঠিক আছে? তো আমাদের এখানে যে শক্তিটা সঞ্চয় হবে অবশ্যই এটা বিভব শক্তি, এটা আমরা বুঝতে পারতেছি। কারণ একটা জিনিসের মধ্যে যখন আমি স্ট্রেস দিচ্ছি বা পীড়ন দিচ্ছি, পীড়নের জন্যটা যখন বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার পর আমি যখন পীড়নটা সরাই নিচ্ছি, সে আবার আগের জায়গায় ব্যাক করতেছে। তো এর মধ্যে যে একটা শক্তি সঞ্চয় হয়ে থাকতেছে, এটা তো অবশ্যই বিভব শক্তি। কারণ এটা যেহেতু মোশনের মধ্যে নাই বা গতিতে নাই, এই জন্য এটা মানে কী বলে এটাকে, কাইনেটিক এনার্জি না, ঠিক আছে, বা গতিশক্তি না, এটা অবশ্যই বিভব শক্তি হবে। তো এই বিভব শক্তিটার ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, আমরা কি জানি? আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এফ ইন্টু ডিএল, এটার ইন্টিগ্রেশন। ঠিক আছে? তো এখন আমরা যদি এমন কোনো একটা জিনিসের জন্য বের করতে চাই যেটার স্মল এল পরিমাণ আমার হচ্ছে দৈর্ঘ্য বেড়ে গেছে, ঠিক আছে, তো তার মানে দেখো এখানে হচ্ছে কি, এটা যদি স্মল এল পরিমাণ বাড়ে, এটা যদি স্মল এল হয়, সরি স্মল এল হয়, তো স্মল এল হলে আমার বলটা আমি কোন দিকে দিচ্ছি, নিচের দিকে, এই বলের জন্য আমার স্মল এর পরিমাণ স্মরণ হয়েছে, তো তার মানে আমার কাজ কতটুকু হবে, এই স্মল এলের জন্য কাজ হবে, তো তার মানে আমরা জিরো থেকে স্মল এল পর্যন্ত ইন্টিগ্রেট করব, যদি এটাকে আমরা জিরো ধরি। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমার বল দিয়ে যে কাজটা হচ্ছে সেই পরিমাণ শক্তি তো এটার মধ্যে সঞ্চয় হয়ে থাকবে তার আগের পজিশনে ব্যাক করার জন্য। ঠিক আছে? তো দুইটা শক্তি সমান, আমরা দুইটা শক্তির ভ্যালু বের করতেছি, মানে একটা বের করলে আসলে দুইটা হয়ে যাচ্ছে যে দুইটা সমান। ঠিক আছে? তো এখন আমার ফোর্স, আমার বল যেটা ছিল সেটা হচ্ছে কোন বল, বুঝতে পারছো? সেই বলটা কিন্তু যে এখানে আমি যে বলটা ব্যবহার করতেছি এই বলটা। ঠিক আছে? তো এখন আমরা যদি দেখি, আমরা কি দেখছিলাম আগে, ইয়ংয়ের গুণাঙ্ক সমান আমরা দেখছিলাম হচ্ছে এফ বাই এ এল বাই এল। ঠিক আছে? এখান থেকে যদি আমরা বলটাকে আলাদা করি, তার মানে আসবে হচ্ছে ওয়াই ইন্টু স্মল এ এল বাই এল। ঠিক আছে? এটা আসবে। তো এখন আমরা এই ভ্যালুটা যদি এখানে বসাই দিই, তাহলে হচ্ছে আমরা কী পাবো, আমরা পাবো ডব্লিউ ফার্স্ট হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু এল ওয়াই এ স্মল এল এল ডিএল, এটা পাচ্ছি। ঠিক আছে? তো এখন আমার ওয়াই এ আর এল এই তিনটা যেহেতু আমার কনস্ট্যান্ট, তো এই তিনটা যদি সামনে নিয়ে আসি, তার মানে কী আসবে, ওয়াই এ লার্জ এল 0 টু এল স্মল এল ডিএল। তো স্মল এল ডিএল এটাকে ইন্টিগ্রেট করলে কী আসবে, আসবে হচ্ছে এল স্কোয়ার বাই 2 ইন্টু ওয়াই এ লার্জ এল। ঠিক আছে? বা আমরা আলটিমেটলি ওয়ার্ক সমান কী পাচ্ছি, ওয়াই এ এল স্কোয়ার, সরি এল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2L। এটা হচ্ছে আমার দৈর্ঘ্য পীড়ন বা দৈর্ঘ্য বিকৃতির জন্য সঞ্চিত শক্তি বা কাজ, সেটার পরিমাণ। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই কাজটাকে আরেকটাভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে দেখো, এটাকে যদি আমরা আলাদা করি, তার মানে কি আসে, হাফ ইন্টু ওয়াই, এটাকে এল ইন্টু এল লিখতে পারি। ঠিক আছে? তো এখন আমরা আরেকটা কি লিখতে পারি নিচে, আচ্ছা আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে আচ্ছা 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 তো আমরা হচ্ছে এখানে উপরে আমার একটা এ থেকে যাচ্ছে, হ্যাঁ, নিচে হচ্ছে শুধু লার্জ এল থাকতেছে। ঠিক আছে? আচ্ছা, আমরা কি জানি, এ ইন্টু এল ইকুয়ালস টু হচ্ছে, সরি এই এল না, লার্জ এল, হ্যাঁ,
এটাই গোস হচ্ছে আমার ভলিউম বা ভি, পুরো জিনিসটার আয়তন, ঠিক আছে। তো আমরা এখন এই এটাকে আমরা কী হিসেবে লিখতে পারি, আমরা ভি দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তো এটাকে যদি আমরা ভি দিয়ে প্রকাশ করি তার মানে কি আসবে, এখানে এই পার্টটুকু হচ্ছে ভি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে ভি হিসেবে ইউজ না করে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আচ্ছা 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 আমরা এখানে আগে যেটা দেখেছিলাম ওয়াই ইকোয়াস টু কী ছিল, ওয়াই ছিল হচ্ছে এফ বাই এ ডিভাইড হচ্ছে এল বাই এল, এটা ছিল, ঠিক আছে। তো আমরা এই জিনিসটাকে এখান থেকে যদি আমি এফ বাই এর ভ্যালুটা বের করতে চাই, কি আসবে, এফ, এটা যদি আমি নিচে লিখি, এখানে খুব প্রবলেম হয়েছে, এফ বাই এ এই জিনিসটা সমান সমান আসবে হচ্ছে ওয়াই ইন্টু স্মল এল বাই লার্জ এল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি এই ভ্যালুটা এখানে বসাই দিই, তার মানে আমরা কী পাচ্ছি, ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে ওয়াই ইন্টু স্মল এল ডিভাইড বাই লার্জ এল, হ্যাঁ, তার সামনে একটা হাফ আছে, আর এই সাইডে আরেকটা যেটা থাকছে সেটা হচ্ছে এ ইন্টু এল ডিভাইড, আচ্ছা ডিভাইড বাই কিছু থাকছে না, এটাই থাকছে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে এফ বাই এ, আচ্ছা এখানে একটা এল আমার বেশি আছে, তো ওটার জন্য নিচে একটা এল চলে আসতেছে, ঠিক আছে। তো তা আলটিমেটলি আমার এই সাইডে যেটা থাকছে, এই সাইডে এখানে একটা লার্জ এল থাকতেছে, ঠিক আছে। তো আলটিমেটলি আমার এখানে যেটা থাকবে, এই এটা যদি আমি আনতে চাই, তো এখানে এই এটা এখান থেকে চলে যাচ্ছে, তো চলে যেয়ে আমার যেটা থাকতেছে, এই ওয়াই এল বাই এল এর বদলে আমরা হাফ ইন্টু এফ বাই এ ইউজ করতে পারি, তার সাথে স্মল এল বাই লার্জ এল ইউজ করতে পারি। তো তার মানে আমার এখন এই এফ বাই এটা ছিল পীড়ন, এটা ছিল বিকৃতি, তার মানে আমরা বলতে পারি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের টপিক হচ্ছে এরপর টপিকটা হচ্ছে আমাদের ফ্লুইড নিয়ে। তো ফ্লুইড নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ডিসকাস করব।